সব শেষ হয়ে গেছে, কিচ্ছু আর নেই আমাদের লাইফে। যত কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে। আমার দুর্গা দুর্গা আসার আগেই বিসর্জন হয়ে গেছে। কুলতলির ঘটনা নিয়ে অভয়ের বাবা মা কি বললেন? জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন, এই কথা শুনে তিলোত্তমার বাবা মাও অনশনে বসবেন। তারা পুজোর 5 দিন ধর্ণা মঞ্চ করবে তাদের বাড়ির সামনে। সেই 5 দিন মেডিকেল ক্যাম্প হবে সেখানে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন যে দুর্ঘটনা, এটা একটা দুর্ঘটনাটা ভুলে গিয়ে আপনারা পুজোতে সামিল হন। এতে তিলোত্তমার বাবার মা জাস্ট মমতা ব্যানার্জিকে ধুয়ে দিলেন। আর কুলতলির ঘটনা নিয়ে তিলোত্তমার বাবা মা কী বললেন সেটাও তোমাদেরকে আমি শোনাবো। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তিলোত্তমার বাবা মা বললেন যে এই রাজ্যের পুলিশদের শিক্ষা নেই। মাননীয়া তিলোত্তমার মা বললেন মাননীয়া ভালোভাবে দেখছেন না বলে, ভালোভাবে রাজ্য চালাতে পারছেন না বলে এই রাজ্যের দুর্নীতি বেড়ে গেছে। আরও কি বললেন তিলোত্তমার মা বাবা সেটা তোমাদেরকে আমি শোনাবো। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেললেন, সেটা তোমাদেরকে তো আমি শোনাবো। আর মমতা ব্যানার্জিকে জাস্ট ধুয়ে দিলেন তিলোত্তমার বাবা মা। প্রমাণ লোপাটের দাবি করছেন তারা, মমতা ব্যানার্জিকেই দাবি করছেন। তো অভয়ের বাবা মা কি বললেন সেটা তোমাদেরকে আমি শোনাবো। তো হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রার লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার যেহেতু ফানির চ্যানেল তাও আমি এটা করছি, তার কারণ সবাইকে দেখানোর জন্য। অভয়ের বাবা মা কত কষ্ট পেয়েছে, দুঃখে রয়েছে। নয় নয় করে 2 মাস হয়ে গেছে তিলোত্তমা এখনও বিচার পায়নি। জুনিয়র ডাক্তাররা ধর্ণা মঞ্চ বসছে, তারা ধর্ণায় বসেছে তারা। সেই জন্য তিলোত্তমার বাবা মা বলছেন যেখানে আমার বাচ্চারা অনশন করছে সেখানে আমরাও খাবো না, আমরাও অনশন করবো। তো কি বলছেন তিলোত্তমার বাবা মা সেটা তোমাদেরকে আমি আগে দেখাবো। আজকে একটা ঘটনা ঘটেছে জয়নগরে। সেখানে 9 বছরের একটি বাচ্চাকে ক্লাস 4-এ পড়ে, তার সঙ্গে এরকম একটা অত্যাচার হয়েছে। মানে আরজি করের পর থেকে একের পর এক ঘটনা। 2 মাস হয়ে গেল আমার মেয়ের ওপরে এই অত্যাচারটা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এবং পুলিশ যে কোনো শিক্ষা নেয় নিয়ে এর থেকে, সেটা তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আচ্ছা, নারী সুরক্ষা যে আজকে বিঘ্নিত, সেটা যিনি যতই বড়াই করে বলুন না কেন, সেটা বিঘ্নিতই হচ্ছে। তার এটা প্রত্যক্ষ প্রমাণ। আপনি জানেন এবং কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আমার মেয়ের আরজি করের ঘটনাটা নিছক দুর্ঘটনা, একটা প্রতিষ্ঠানিক খুন। একটা আমার মেয়ে যেখানে অন ডিউটি অবস্থায় খুন হয়ে গেছে, সেটাকে উনি বলছেন ধর্ষণ হয়ে খুন হয়ে গেছে, সেটাকে উনি বলছেন নিছক দুর্ঘটনা। তাহলে এটাকে কি বলবেন? এটাও কি ওনার দুর্ঘটনা মনে হচ্ছে? প্রত্যেকটা ঘটানোর পরে ওনার দুর্ঘটনা মনে হচ্ছে? তাহলে এটা যদি দুর্ঘটনাই হয়, তাহলে পুলিশ এত তথ্য প্রমাণ লোপাট করলো কেন? আমি মা হিসাবে এটা জানতে চাই যে দুর্ঘটনা মেনে নিলাম, ঠিক আছে দুর্ঘটনা, কিন্তু পুলিশ কেন তথ্য প্রমাণ লোপাট করলো? প্রশাসন কেন এটা কাকে আড়াল করতে চাইলো, ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো প্রশাসন? না, শুধু আরজি করতো না, আমরা দেখেছি পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন এবং ইনি যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল যে এরকম একটা ঘটনাকে কেন ছোট্ট ঘটনা বলতে পারেন। তারপরে এই দুর্ঘটনা। আজ আমার মনে হচ্ছে মাননীয়া এত যে এইসব ভালোভাবে মানে যুক্তি দিয়ে দেখছেন না বলেই, ওনার পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে গেছে বলেই এত দুর্নীতি বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে জুনিয়র ডাক্তার একটা আলটিমেটাম দিয়েছে যে আজকে সন্ধ্যের পর থেকে তারা অনশনে যাবে যদি রাজ্য সরকার সেই দাবিগুলো মেনে না নেয়। তো মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, মানে কি মনে হচ্ছে? জুনিয়র ডাক্তাররা যেটা ভালো মনে করবে সেটাই করবে, তবে ওদের দাবি মেনে নেওয়া উচিত প্রশাসনের। কিন্তু প্রশাসন তো কোনো সদিচ্ছা দেখাচ্ছে না, আজকে এখনও পর্যন্ত দেখতে পাইনি। উল্টে প্রশাসন আরও যাতে ওখানে না বসতে পারে সেই ব্যবস্থা করছে। কারণ এই নিয়ে আপনি জানেন যে গতকালকেও তৃণমূলের যে সাংসদ সৌগত রায় তিনি বলেছেন যে ছেলে ছোকরারা, মানে এই জুনিয়র ডাক্তারদের তিনি ছোকরা বলছেন। আবার পাশাপাশি এটাও বলছেন যে তারা উৎসবে ফিরতে চাইছেন না, অথচ মমতা ব্যানার্জি বলছেন উৎসবে ফিরতে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন। অর্থাৎ এই যে পুজোর বাবদ যে চাঁদা 85,000 টাকা, একটা বলছেন যে মমতা ব্যানার্জি বলছেন পুজোয় ফিরতে, উৎসবে ফিরতে, মানুষ উৎসবে ফিরছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা কেন এখনও ফিরছেন না এটা তাদের বোধগম্য হচ্ছে না। মানে কোথাও জুনিয়র ডাক্তারদের যে সুরক্ষা, সেই কাজটা তো জুনিয়র ডাক্তার তো বুঝতেই পারছে যে কিছুই হয়নি। সেই জন্য ওরা ওদের যে আন্দোলন, ন্যায্য আন্দোলন, এটা ন্যায্য আন্দোলন ছাত্ররা করছে বলে আমি মনে করি। জুনিয়র ডাক্তাররা যথেষ্ট পরিণত বুদ্ধি, ওদের অনেক পড়াশোনা করে ওদের এখানে আসতে হয়েছে, ওরা মোটেও ছেলে ছোকরা নয়।
ওরা যারা যথেষ্ট বলছেন পরিণত। তাদের হেনস্থা করার বলছেন। বন্ধুরা, মমতা ব্যানার্জি কি বলেছেন, নিছক দুর্ঘটনা, এই নিয়ে তিলোত্তমার বাবা মা কি বললেন সেটা তোমাদেরকে আমি শোনালাম। তো এবার দুর্গা পুজোটা তিলোত্তমার বাবা মা কিভাবে কাটাবে। তাদের বাড়িতে আলো জ্বলতো, তিলোত্তমা নিজে দুর্গা পুজো করতো। আরেকটা কথা বলে রাখি, তিলোত্তমা শিব ঠাকুরের ভক্ত। তিলোত্তমা ছিল মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেই তবেই বাড়ি থেকে বেরোতো। তো তিলোত্তমা পুজো করতো। এই পুজোর আগে শাড়ি, মানে এবছর পুজোর আর কি প্ল্যানটা আগে থেকেই হয়ে গেছিলো, শাড়ি কেনা হয়ে গেছিলো, সব কিছুই করা হয়ে গেছিলো, সেগুলোর অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছিলো। সেখানে আজকের অন্ধকার হয়ে গেছে, পুজো তো হবেই না। মানে কি বলছে আর কি, তিলোত্তমার বাবা মা কি বলছে সেটা তোমরা আগে শোনো। আর তিলোত্তমার যে দুর্গা পুজোটা হতো, তিলোত্তমাদের বাড়ির গ্যারেজেই পুজোটা হতো। তিলোত্তমা ওই পুজোর কটা দিন খুব আনন্দ করতো। মানে আগের যে পুজোটা করেছিল অতটা সময় দিতে পারতো না। এবছর তিলোত্তমা আগে থেকে ছুটি নিয়েছিল ওই পুজোতে আনন্দ করার জন্য। এই পুজোয় তার আনন্দই করা হলো না, পুজোটাই তার দেখাই হলো না। তাকে এভাবেই মানে চলে যেতে হলো আর কি, আমাদের কাছ থেকে ছেড়ে। মানে পুজোর আগেই দুর্গার বিসর্জন হয়েই গেল। তো তিলোত্তমার বাবা মা কি বলছেন সেটা তোমরা মন দিয়ে শোনো। এবার কিছুই হলো না, কারণ আমার দুর্গা আগেই বিসর্জন হয়ে গেছে। বাড়িতে এই যে এখানে যে অন্ধকার ঘুরকুট্টি দেখছেন, এখন হয়তো এখানে আলো ঝলমলে থাকতো, আজ নেই। কারণ আমার মেয়েই নেই, যে পুজো করতো সেই নেই। এগুলো বলতে আমার খুব কষ্ট। আজকে অন্য একটা জায়গায় ওই ঘটনা ঘটার পর সারাদিন আমার মনটা এমনিতেই ভালো নেই। তারপরে পুজো যারা উৎসবে ফিরবেন মনে করছেন, তারাও আমার মেয়েকে, যারা ঘরের মেয়ে মনে করেছেন, তারা উৎসবে ফিরলেও প্রতিবাদটা অন্তত করবেন। তারা ওই মণ্ডপে গিয়েই প্রতিবাদ করবেন আমার মেয়ের হয়ে, এটুকুই বলবো। মেয়ে এমডিতে চান্স পেয়েই আনন্দে করেছিল। তখন বলেছিল, মা আমি তো আরজি করে বড় জায়গায় এমডি পেয়ে গেছি, এবার বাড়িতে সবাই মিলে আমরা দুর্গা পুজো করবো, সবাই মিলে একসাথে থাকবো, আনন্দ করব। আমি বলেছিলাম, না মা, এটা অনেক খরচা, তাছাড়া অনেক কষ্ট, পারবো মা, আমরা সব পারবো, সবাই মিলে হয়ে যাবে, তুমি করো, এটা ভালো লাগবে। একদম আবদার ছিল। আমাদের পুজো পুরানো পুজো নয়, ও নতুন শুরু করেছিল এটা। ঠাকুর বায়না টানো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সব সব। কিছুই বানানো। আমার এখনো দুর্গা ঠাকুরের শাড়িগুলো সব ঠাকুর ঘরে রাখা আছে, ব্যাগ ভর্তি করা দুর্গা ঠাকুরের শাড়ি। ঠাকুরও তো তৈরি করা হয়ে গেছিল। হ্যাঁ, না, হ্যাঁ, ঠাকুর তৈরি হয়নি, ঠাকুর- ঠাকুর বায়না দেওয়া হয়েছে। বায়না দেওয়া হয়ে গেছে। আমরা আগে থেকে করি, কারণ পুজোর সময় আমাদের দুজনেরই চাপ থাকে। মেয়েও বাড়িতে থাকে না, এবার বাড়িতে থাকতো, যেহেতু ডিআরপি হয়ে গেছিলো এখানে বলরামে, আর আরজি করে ডিউটি ছিল না এই মাস থেকে। অনেক ছুটি পাবে বলে এই মাসে ডিআরপি নিয়েছিল, ওটা পুরো ছুটি হয়ে গেছে, ওর আর ডিউটি নেই। এবার সব শেষ হয়ে গেছে, কিচ্ছু আর নেই আমাদের লাইফে। যত কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে। আমার দুর্গা আসার আগেই বিসর্জন হয়ে গেছে। ঠিক করেছিল পুজো হবে। হ্যাঁ, ওই ঠিক করেছিল 2 বছর আগে। এমন বাড়িতে আমাকে একটা আলাদা মূর্তিও এনে দিয়েছিল, সেটা আমার ঠাকুর ঘরে আছে। 2 বছর আমি ওখানেই অষ্টমীর দিন ভোগ দিতাম। তারপর যে বছর এমডি পেয়ে গেল, সে বছর মা এবার বাড়িতে সবাই আত্মীয় স্বজন সবাইকে ডাকবো, বড় করে পুজো করব। এবং মহালয়ার দিন প্রদীপ জ্বেলেই ঘরে, ও নিজে আমি আরও মিলে প্রদীপ জ্বালাতাম। প্রদীপ জ্বালিয়েই আমাদের সেদিন থেকে নিরামিষ খেয়ে পুরো দশমীর দিন আমরা নিয়ম ভঙ্গ করতাম। তারপর ঠাকুর বিসর্জন হলে সব আত্মীয় স্বজন চলে যেত। এই যে এখানটা পুরো ভরপুর থাকতো আমার, একদম আজকে থেকে পুরো দশমীর দিন অবধি। এবারের পুজোরও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ সব তছনছ হয়ে গেল। বায়না টানা দেওয়া হয়ে গেছিল, এমনকি আমাদের ডাকি পার্মানেন্ট ঠিক করা ছিল, রামপুরহাট থাকে। ও এর মধ্যে ফোন করে কান্নাকাটি করছিল। ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, তো আর সব আগের থেকে অ্যারেঞ্জমেন্ট না করলে আমাদের পুজো তো সমস্যা হয়। আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে, এবছরের 24-এরও অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিল। এখন সবাই এসে সেটা অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে যাচ্ছে। দুর্গার জন্য শাড়ি আমার ঠাকুর ঘরে ভর্তি করা, ব্যাগ ভর্তি শাড়ি। এবার বলেছিলাম, মা আগে থেকে একটু টাইম রাখিস, নাহলে পরে গিয়ে কিছুই পাওয়া যায় না। এবার তো সব কিছুই করতে হলো না, তার জন্য একটা জামাও কিনতে হলো না।